Assalamualaikum, my dear students of class 7. I hope you are all safe and sound, and I expect that you are studying properly at your home. This is Jannatul Firdaus, Assistant Teacher English, Engineering University, Girls School and College. Welcome to our online class. In my previous lectures, I have given 41 to 50 appropriate prepositions. That was part 6. I hope that you have practiced and memorized the prepositions so that you can write it correctly in your exam. Today this is a new lecture 6. I'm going to start now. This is part 7, 51 to 60. Here is the list of the appropriate prepositions. Now I am going to start with the 51. Cling to, লেগে থাকা, তার মানে কোনো কিছুর সাথে আঁকড়ে থাকা বা সেটি ধরে থাকা। টু হোল্ড অন টাইটলি টু সামথিং অর সামবডি, তার মানে কোনো কিছু বা কাউকে শক্ত করে ধরে থাকা। এটা হতে পারে কোনো ব্যক্তি বা কোনো আইডিয়া বা কারো কোনো আদর্শ, সেটির সাথেও তুমি ঠিকভাবে লেগে থাকলে, অর্থাৎ সেটিকে তুমি সঠিকভাবে বিশ্বাস করে আঁকড়ে থাকলে সেটিও ক্লিং টু অর্থে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পলস, ওয়ান শুড ক্লিং টু ওয়ান্স প্ল্যান, একজনের উচিত তার নিজের প্ল্যানের সাথে সবসময়, প্ল্যান বা পরিকল্পনার সাথে সবসময় লেগে থাকা, অর্থাৎ সেই পরিকল্পনাকে আঁকড়ে ধরে থাকা। নাম্বার সেকেন্ড ওয়ান, অলওয়েজ ক্লিং টু ইয়োর অনেস্ট বিলিফ, সবসময় তোমার সৎ বিশ্বাসের সাথে লেগে থাকবে, অর্থাৎ তুমি তোমার সৎ বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকবে। দ্য সার্ভাইভার্স আর ট্রাইং টু ক্লিং টু দ্য র্যাফট, এখানে র্যাফট হচ্ছে এক ধরনের ইনফ্ল্যাটেবল র্যাফট, যেগুলো কিনা পানিতে ভেসে থাকে, এক ধরনের নৌকা। আমরা সাধারণত দেখি খরস্রোতা নদীতে অনেক সময় অ্যাডভেঞ্চার করার জন্য অনেকে যায়, তো সেখানে এই নৌকাগুলো থাকে, এই নৌকাগুলো কী করে, বাতাস দ্বারা পূর্ণ থাকে, তাই এগুলো পানির উপর ভেসে থাকে। তো এই র্যাফট ধরেই কয়েকজন সার্ভাইভার্স, অর্থাৎ যারা কিনা বেঁচে থাকার চেষ্টা করছে, অর্থাৎ যারা কোনো বিপদে সার্ভাইভ করছে, বাঁচার চেষ্টা করছে তারা। সো সার্ভাইভার্স কী করছে, ট্রাইং টু ক্লিং টু দ্য র্যাফট, তারা ওই র্যাফট বা নৌকার সাথে আটকে থাকার চেষ্টা করছে বা লেগে থাকার চেষ্টা করছে। তার মানে খরস্রোতা নদীতে যারা বেঁচে থাকা লোকগুলো কি করছে, তারা স্রোতের সাথে যেন উল্টে পড়ে না যায়, তাই তারা নৌকাটিকে খুব শক্ত করে ধরে আছে বা নৌকাটির সাথে লেগে আছে, তাই এখানে ক্লিং টু দ্য র্যাফট লেখা হয়েছে, নৌকার সাথে লেগে থাকা অর্থে। নেক্সট 52, সার্টেন অফ, অর্থাৎ নিশ্চিত। টু বি শিওর অ্যাবাউট সামথিং, তার মানে কোনো ব্যাপারে বা কোনো বিষয়ে নিশ্চিত হওয়া। ফর এক্সাম্পলস, হি ইজ সার্টেন অফ পাসিং দ্য এক্সামিনেশন, পরীক্ষায় পাশ করার ব্যাপারে সে নিশ্চিত। আর ইউ সার্টেন অফ হিজ অ্যারাইভাল অ্যাট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে তার আগমন সম্পর্কে তুমি কি নিশ্চিত। দেন হচ্ছে, আই ওয়াজ নেভার সার্টেন অফ দেয়ার প্ল্যান অ্যাবাউট মি, আচ্ছা, আমার সম্পর্কে তাদের যে পরিকল্পনা ছিল আমি সেটা সম্পর্কে কখনোই নিশ্চিত ছিলাম না, তার মানে তারা আমাকে নিয়ে যে প্ল্যান করেছিল সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। তাহলে তোমরা লক্ষ্য করো, সার্টেন অফ এনিথিং, এনি ম্যাটার বা এনি আইডিয়া, তার মানে কোনো ব্যাপারে নিশ্চিত হলে আমরা সেখানে অফ সেই বিষয়টি বসাবো। তবে লক্ষ্য রাখবে, যদি আমরা অফের পর মেইন ভার্ব ইউজ করি, বেস ভার্ব ইউজ করি, তো সেখানে এর সাথে আইএনজি যোগ করে লিখতে হবে, অর্থাৎ অফ পাসিং, দেন হচ্ছে অফ হিজ অ্যারাইভাল, এখানে অবশ্য হিজ ছিল অ্যাডজেক্টিভ, দেন অ্যারাইভাল নাউন। সো এখানে আসলে সাবজেক্ট হিসেবেই পুরোটা বসিয়ে ফেলেছি, হিজ অ্যারাইভাল অ্যাট দ্য এয়ারপোর্ট, এটাই হচ্ছে পুরো ম্যাটারটা। এখানে কোনো ভার্বটা বসাইনি সরাসরি, অর্থাৎ আমি কিন্তু অফের পর অ্যারাইভ বসাইনি, হিজ এনেছি, এখানে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ আমি বসিয়ে দিয়েছি। সো এই কারণে এখানে আর অ্যারাইভিং হবে না, এখানে হবে হিজ অ্যারাইভাল, তার আগমন। তো আর তার আগমনের ব্যাপারে
নিশ্চিত এই ব্যাপারটি বা এই কথাটি বলা হয়েছে, তাই এখানে এটা এইভাবে হবে। আর সার্টেন অফ দেয়ার প্ল্যান, এটিও সেম আগের এক্সাম্পলটির মতোই। এখানে দেয়ার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপর প্ল্যান ছিল নাউন। সো তোমরা চেষ্টা করবে অফের পর নাউন ব্যবহার করার। এখানে পাসিংও কিন্তু নাউন হয়ে গিয়েছে পরীক্ষায়, পাস। সেখানে পাসটি নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। অফের পর আমরা সবসময় চেষ্টা করি ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটিকে নাউন বানাবার। সো এইভাবেই তোমরা রুলসটি ফলো করবে। নেক্সট 53, চার্জ অ্যাগেনস্ট। চার্জ এগেনস্ট হচ্ছে কারো বিরুদ্ধে অভিযোগ করা। টু অ্যাকিউজ সামওয়ান অফ ডুইং সামথিং রং অর ব্যাড। অ্যাকিউজ অর্থ হচ্ছে অভিযোগ করা, তার মানে কেউ কোনো কিছু ভুল বা খারাপ কিছু করেছে সেই সম্পর্কে কারো বিরুদ্ধে অভিযোগ করা। ফর এক্সাম্পলস, হি ব্রট আ চার্জ অ্যাগেনস্ট মি। তার মানে যখন আমি কারো বিরুদ্ধে চার্জ নিয়ে আসবো তার আগেই তোমরা এগেনস্ট প্রিপোজিশনটি ব্যবহার করবে। চার্জ এগেনস্ট, চার্জ হচ্ছে অভিযোগ আর এগেনস্ট হচ্ছে কারো বিরুদ্ধে। তাহলে সে কী করলো, সে আমার বিরুদ্ধে বা আমার বিপক্ষে একটি অভিযোগ এনেছিল বা আনলো। দেন দ্য পুলিশ হ্যাজ ব্রট আ চার্জ অফ মার্ডার এগেনস্ট দ্য ম্যান। পুলিশ কী করেছে, লোকটির বিরুদ্ধে খুনের একটি অভিযোগ এনেছে। তাহলে পুলিশ লোকটির বিরুদ্ধে খুনের অভিযোগ আনলো বা এনেছে। সো এখানে চার্জ অফ মার্ডার, এটি হচ্ছে সেই বিষয়টি বা অভিযোগটি, আর লোকটির বিরুদ্ধে হলে হবে এগেনস্ট দ্য ম্যান। নেক্সট, দ্য ম্যানেজার ব্রট চার্জ এগেনস্ট দ্য গেটম্যান। আচ্ছা, ম্যানেজার কী করলো, দারোয়ান, গেটম্যান হচ্ছে দারোয়ান, দারোয়ানের বিরুদ্ধে সে অভিযোগ আনলো। তার মানে কোনো কিছু নিয়ে সে দারোয়ানের বিপক্ষে অভিযোগ করলো। নেক্সট 54, কম্পেনসেট ফর, ক্ষতিপূরণ করা। টু প্রোভাইড সামথিং গুড টু ব্যালেন্স দ্য ব্যাড ইফেক্টস অফ ড্যামেজ। ড্যামেজ হচ্ছে কোনো ক্ষতি, ইফেক্ট হচ্ছে প্রভাব, ব্যাড ইফেক্টস হচ্ছে খারাপ প্রভাব, আর ব্যালেন্স হচ্ছে আমরা জানি ভারসাম্য করা। তাহলে টু প্রোভাইড হচ্ছে যোগান দেওয়া। তার মানে কোনো ক্ষতি হয়েছে, যার ক্ষতিটি ছিল খুব খারাপ, তো সেই খারাপ ক্ষতির জন্য বা ড্যামেজের জন্য যে খারাপ প্রভাব হয়েছে বা প্রভাব পড়েছে সেটিকে ব্যালেন্স করতে বা ভারসাম্য আনতে কোনো ভালো কিছু করা, অর্থাৎ কোনো ভালো কিছুর যোগান দেওয়া বা দেওয়া। সো এক্সাম্পলসগুলো লক্ষ্য করলে আমরা দেখব, হি উইল কম্পেনসেট ফর মাই লস। তার মানে এখানে লস হচ্ছে ক্ষতি, তাহলে সে আমার ক্ষতির জন্য কিছু পূরণ করবে, অর্থাৎ যদি আমরা সিম্পল ভাষায় বলি সে আমার ক্ষতিপূরণ দিবে বা সে আমার ক্ষতি পূরণ করবে। আমার যে ক্ষতি হয়েছে তার জন্য সে সেটা ফিল আপ করে দিবে বা সম্পূর্ণ করে দিবে। দেন উইল নেভার কম্পেনসেট ফর দ্য লাইভস দ্যাট আর লস্ট ইন 9 months ওয়ার। 9 মাসের যুদ্ধে আমরা যেই জীবনগুলো হারিয়েছি সেগুলোর কখনোই ক্ষতিপূরণ হবে না বা আমরা সেগুলোর কখনোই ক্ষতিপূরণ করতে পারবো না। অর্থাৎ আমাদের যে ক্ষতি হয়েছে জীবন হারিয়ে এই 9 মাসের যুদ্ধে, সেটি আমরা কখনোই পূরণ করতে পারবো না। উইল নেভার কম্পেনসেট ফর দ্য লাইভস, তার মানে সেই জীবনগুলোর ক্ষতি আমরা কখনোই পূরণ করতে পারবো না। দেন লাস্ট ওয়ান, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কম্পেনসেট ফর দ্য ফ্যামিলিজ হু লস্ট এভরিথিং ইন ফায়ার। আচ্ছা, সরকার কি করছে, সেই ফ্যামিলি বা পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছে যারা কিনা আগুনে সব কিছু হারিয়েছে। আমরা দেখি অনেক সময় অ্যাক্সিডেন্টে কি হয় বা কোনো দুর্ঘটনায় আগুনে হোক বা পানিতে ডুবে হোক, অনেক সময় অ্যাক্সিডেন্টে দেখি অনেক মানুষ মারা যায়, তো তখন গভর্নমেন্ট থেকে সাহায্য আসে। তো এভাবেই আমরা লিখতে পারি যে ক্ষতিপূরণ করা, অর্থাৎ জানমাল যেটিই হোক না কেন তার ক্ষতিপূরণ করাই হচ্ছে কম্পেনসেট ফর। কোনো লসের জন্য সেটি তার বিনিময়ে কিছু দেওয়া, সেটিই হচ্ছে ক্ষতিপূরণ করা। সো দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কম্পেনসেট ফর দ্য ফ্যামিলিজ হু লস্ট এভরিথিং ইন ফায়ার। আগুনে যেসব পরিবার তাদের সব কিছু হারিয়েছে তার জন্য সরকার ক্ষতিপূরণ করার চেষ্টা করছে। নাম্বার 55, ডেডিকেট টু, উৎসর্গ করা। টু গিভ আ লট অফ টাইম অর এফোর্ট
টু অ্যান অ্যাক্টিভিটি অর এনি পারপাস। মানে এর অর্থ হচ্ছে কোনো কাজ বা কোনো কিছুর উদ্দেশ্যে অনেক বা প্রচুর সময় এবং প্রচেষ্টা দেওয়া বা প্রচেষ্টা চালানো। ফর এক্সাম্পলস, আওয়ার প্রিন্সিপাল হ্যাজ ডেডিকেটেড হিজ লাইফ টু দ্য সার্ভিস অফ হিজ কলেজ। আমাদের অধ্যক্ষ তার কলেজের জন্য বা কলেজের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন। সো কি উৎসর্গ করেছেন? তার লাইফ। আর কিসের প্রতি? কলেজের জন্য বা কার জন্য বা কোন উদ্দেশ্যে করেছেন? টু দ্য সার্ভিস অফ হিজ কলেজ। তাহলে যে উদ্দেশ্যে করেছেন তার পূর্বে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করব। দেন দ্য ফ্রিডম ফাইটার্স হ্যাড ডেডিকেটেড দেয়ার লাইভস টু দ্য মাদারল্যান্ড। তাহলে এখানে স্বাধীনতা যোদ্ধারা কি ডেডিকেট করেছেন? তাদের জীবন। তাহলে তাদের জীবন কিসের উদ্দেশ্যে করেছেন বা কার জন্য করেছেন? মাদারল্যান্ড বা মাতৃভূমির জন্য করেছেন। তো এখানে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করব। দেন লাস্ট ওয়ান, ইফ ইউ আর নট ডেডিকেটেড টু ইউর স্টাডি ইউ ক্যান নট প্রোগ্রেস ইন লাইফ। তার মানে তুমি যদি তোমার পড়াশোনায় আত্মোৎসর্গ না করো তাহলে কি করতে পারবে না? জীবনে তুমি অগ্রসর হতে পারবে না। তার মানে তুমি তোমার পড়াশোনার প্রতি অবশ্যই ডেডিকেটেড থাকবে, অর্থাৎ নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিবে, তাহলে তুমি উন্নতি করতে পারবে। আসলে শুধু স্টাডি না, যে কোনো কাজেই তুমি যদি সেটা অনেস্টলি চাও, তোমার যদি সেই কাজের প্রতি ডেডিকেশন থাকে, তাহলে অবশ্যই তুমি সফলতা লাভ করবে। নাম্বার 56, ডেভিয়েট ফ্রম, বিচ্যুত হওয়া বা সরে যাওয়া। তার মানে কোনো কিছু থেকে, কোনো পথ থেকে বা কোনো আইডিয়া থেকে সরে যাওয়ার ক্ষেত্রে আমরা ডেভিয়েট ফ্রম লিখব। তবে সঠিক পথ থেকে সরে যাওয়াই আসলে ডেভিয়েট ফ্রম লিখে থাকি আমরা। টু ডু সামথিং ইন এ ডিফারেন্ট ওয়ে ফ্রম হোয়াট ইজ এক্সপেক্টেড অর ইউজুয়াল। তার মানে আমরা যা প্রত্যাশা করি বা যেটি স্বাভাবিক সেটা থেকে কোনো ভিন্ন উপায়ে কিছু করাই হচ্ছে তা থেকে সরে যাওয়া। ফর এক্সাম্পলস, মাই ফাদার নেভার ডেভিয়েটেড ফ্রম দ্য ট্রুথ। আমার বাবা সত্য থেকে কখনোই বিচ্যুত হননি বা সত্য থেকে কখনোই তিনি সরে যাননি। দেন দ্যাট বয় হ্যাড অলরেডি বিন ডেভিয়েটেড ফ্রম দ্য রাইচুয়াস পাথ। রাইচুয়াস পাথ মানে হচ্ছে সঠিক পথ। তাহলে ছেলেটি ইতিমধ্যেই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল, অর্থাৎ সে সঠিক পথ থেকে সরে গিয়েছিল। দেন লাস্ট ওয়ান, দে হ্যাভ ডেভিয়েটেড ফ্রম দ্য কারেক্ট ওয়ে। তারা সঠিক পথ থেকে বা সঠিক পন্থা থেকে কি হয়েছে? বিচ্যুত হয়ে গিয়েছে। সো কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া আমরা ডেভিয়েট ফ্রম প্রিপোজিশন ব্যবহার করব। উদ্দেশ্য থেকেও সে সরে আসলে তখন সেক্ষেত্রেও তোমরা ডেভিয়েট ফ্রম লিখতে পারবে। দেন 57, ডাই অফ, কোনো রোগে মরা, অফ ডিজিজ। ফর এক্সাম্পলস, হি ডাইড অফ কলেরা, সে কলেরায় মারা গেল। দেন মিলিয়ন্স অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ডাইড অফ করোনা ভাইরাস। তোমরা জানো এখন করোনা ভাইরাস প্যান্ডেমিক বা মহামারী চলছে, আর এই সময় কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 কোটি মানুষের মতো প্রায় নিহত মারা গিয়েছেন। সো এই যে এক্ষেত্রে আমরা লিখতে পারি ডাইড অফ হোয়াট, একটা ভাইরাসে বা একটা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। সো সেক্ষেত্রে আমরা ডাইড অফ লিখতে পারি। মিলিয়ন্স অফ পিপল মানে হচ্ছে লাখ লাখ মানুষ। পৃথিবীতে লাখ লাখ মানুষ করোনা ভাইরাসে মারা গেল। দেন হিজ গ্র্যান্ডমাদার ডাইড অফ ওল্ড এজ। আবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হলেও আমরা সেখানে ডাইড অফ ওল্ড এজ লিখে থাকি। সো তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে ডাইয়ের আসলে অনেকগুলো প্রিপোজিশনস আমরা ডাইয়ের পরে ব্যবহার করি বা ডাইয়ের সাথে ব্যবহার করি। তোমরা এখনই দেখবে, একটা আমরা অলরেডি দেখেছি ডাই অফ, এখন আমরা 58-এ দেখব ডাই ফ্রম। ডাই ফ্রম হচ্ছে কোনো কারণে মরা, তার মানে কোনো কজ, কোনো রিজন হতে পারে। এটা কোনো রোগ না, বরং রোগ ছাড়া অন্য কোনো কারণে মৃত্যু হলে। ফর এক্সাম্পলস, দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। তার মানে সে কী হয়েছে? অতিভোজন থেকে তার মৃত্যু হয়েছে। তার মানে অতিভোজনের কারণে লোকটির মৃত্যু হলো। ওভার ইটিং, ঠিক আছে।
দেন হচ্ছে হিজ গ্র্যান্ডফাদার ডাইড ফ্রম এ হেড ইনজুরি, কোনো আঘাত থেকে মৃত্যু হলো আমরা সেখানে ডাই ফ্রম লিখব। তাহলে তার দাদা মাথায় আঘাত নিয়ে বা মাথায় আঘাতের কারণে মৃত্যুবরণ করলেন। দ্য ওমেন ডাইড ফ্রম ইনসেসেন্ট লেবার। লেবার আমরা জানি পরিশ্রম, আর ইনসেসেন্ট হচ্ছে অনবরত, হুইচ ইজ কন্টিনিউয়াস, মানে হচ্ছে একটানা রেস্ট না নিয়ে যখন কেউ অর্থাৎ একটানা কোনো কাজ করতে থাকে অবিশ্রান্ত, কখনোই রেস্ট নেয় না, তো এ থেকে মানুষ অনেক সময় বিভিন্ন কারণে কি হয়, শরীরের ক্ষতি হতে পারে। সো সেখান থেকে মৃত্যুবরণ করলে আমরা একটি রিজন হিসেবে ব্যবহার করতে পারি, আর এখানে আমরা ডাই ফ্রম লিখতে পারি। সো মহিলাটির কি হলো, মহিলাটি অত্যধিক পরিশ্রমে মারা গেল, অর্থাৎ অত্যধিক পরিশ্রমের কারণে মহিলাটির মৃত্যু ঘটল। নেক্সট তোমরা আরেকটি ব্যবহার দেখতে পাচ্ছ ডাইয়ের, ডাই বাই, আকস্মিক বা ইচ্ছাকৃতভাবে মরা, বাই অ্যাক্সিডেন্ট অর বাই সুইসাইড। ফর এক্সাম্পলস, হি ডাইড বাই সুইসাইড, সে কী করলো, সুইসাইড বা আত্মহত্যা করে মারা গেল। দ্য চাইল্ড ডাইড বাই ড্রাউনিং ইন দ্য পন্ড, ছেলেটি পুকুরে ডুবে মারা গেল। দেখো এই ঘটনাটি কিন্তু আকস্মিক, কারণ কেউ কখনো বলতে পারে না যে কিভাবে তার মৃত্যু হলো। সো এখানেও একটা অ্যাক্সিডেন্ট আমরা বলতে পারি, পুকুরে ডুবে বা আগুন লেগে অনেক সময় মারা যায়, সেখানে তোমরা ডাই বাই লিখতে পারো, ডাই বাই ফায়ার হতে পারে, আগুন লেগে মারা যাওয়া। সো এখানে হচ্ছে ড্রাউনিং, অর্থাৎ ডুবে গিয়ে মারা গিয়েছে, পানিতে ডুবে মারা গিয়েছে। দেন লাস্ট ওয়ান, মাই আঙ্কেল ডাইড বাই হার্ট অ্যাটাক, এখানেও কিন্তু হার্ট অ্যাটাক হঠাৎ করেই অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে, তো এইভাবে মৃত্যু হলে আমরা এখানে ডাই বাই লিখব, ডাই বাই হার্ট অ্যাটাক। লাস্ট, ডাই ফর, আত্মত্যাগ করা, ফর দ্য সেক অফ এনিবডি অর এনিথিং, তার মানে কোনো কিছু বা কারোর জন্য কি করা, নিজেকে উৎসর্গ করা বা ত্যাগ করা, নিজের জীবন ত্যাগ করা। উই আর রেডি টু ডাই ফর আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের জন্য বা নিজ দেশের জন্য মরতে প্রস্তুত আছি, তার মানে আমরা নিজ দেশের জন্য আসলে আত্মত্যাগ করতে প্রস্তুত আছি। নেক্সট, 3 মিলিয়ন পিপল ডাইড ফর আওয়ার মাদারল্যান্ড ইন 1971, আমরা জানি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে 30 লাখ মানুষ শহীদ হয়েছিলেন। তাহলে তারা কেন মারা গিয়েছিলেন? তারা মারা গিয়েছিলেন আমাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য বা সেই উদ্দেশ্যে, তাহলে সেই উদ্দেশ্যে তারা আত্মত্যাগ করেছিলেন। সো 30 লাখ পিপল আমাদের মাতৃভূমির জন্য 1971 সালে আত্মত্যাগ করেছিল বা মারা গিয়েছিল। লাস্ট ওয়ান, হি সেড দ্যাট হি উড ডাই ফর হার, সে বলেছিল বা বলল যে সে তার জন্য মারা যাবে। আমরা দেখি অনেক সময় কখনো সিনেমায় ডায়ালগে বা কখনো মুভি ক্লিপে আমরা দেখতে পাই যে তার জন্য জীবন বিলিয়ে দিব, ঠিক আছে। তো এখানে আসলে ঘটনাটি সেরকমই ঘটেছে, সে প্রমিস করেছে যে সে তার জন্য মারা যাবে। সো তোমরা এখানে এটি লিখতে পারো, কারোর জন্য নিজেকে উৎসর্গ করা বা আত্মত্যাগ করা হবে ডাই for the sake of anyone. So practice and memorize all the appropriate prepositions that have been given in the previous lectures, and try to note it down on your CW copy so that you can easily memorize all the prepositions, and you must check it by yourself. Till my next class, stay safe, stay home. Allah Hafiz, and thank you for watching this lecture.